সারাটা কলেজ পিউ রবিনকে তন্ন তন্ন করে খুঁজল, ক্লাসে পেল না, ফোনেও না। গতকাল থেকে তার লাগাতার কলের সামান্যতম রেসপন্স ছেলেটা করেনি। সেই যে শেষবার পালাতে বলল, তারপর আর কথা হয়নি। পিউ অস্থির চিন্তায়, ধূসর ওকে পেল কি না, ওর সাথে দেখা হলো কি না, কি বলল, এসব জানার জন্য আকুপুকু করছে ভেতরে। যদি ওকে না পেয়ে থাকে, সত্যিটা ওর থেকে না শুনে থাকে, তবে সে যে মিথ্যা বলেছিল কিভাবে বুঝলো মানুষটা? পিউ চসূচক শব্দ করলো। রবিন হতছাড়াটা যে ইচ্ছে করে ফোন তুলছে না ও জানে। গাধাটা হয়তো ভাবছে ধূসর ভাই ওর ফোন থেকে কল দিচ্ছেন। টিফিনের সময় হতেই করিডোরের কোনায় থাকা তামিমের কাছে ছুটে গেল পিউ। রবিনের ঘনিষ্ঠ বন্ধু যখন, খোঁজ জানবে নিশ্চয়। পিউ সামনে গিয়ে দাঁড়ালো, ব্যস্ত ভঙ্গিতে বলল, রবিন কলেজে আসেনি কেন রে? জানিস কিছু? আচমকা এভাবে পিউ এসে দাঁড়ানোতে একটু ভ্যাবাচাকা খেলো ছেলেটা। ধাদস্থ হয়ে সন্দেহ চোখে চাইলো। বলল, কি ব্যাপার, তুই হঠাৎ ওর খোঁজ করছিস? মিটিমিটি হেসে ভুরু নাচালো তামিম। ইঙ্গিত বুঝতে কপাল গোছায় পিউ। কোষে এক ধমক ছুঁড়ে বলে, চুপ কর, আসেনি কেন তাই বল। তামিম কান উঁচু করলো, আমি কি জানি, কাল বিকেল থেকেই তো লাপাত্তা। মাঠে ক্রিকেট টুর্নামেন্টের কথা ছিল, সেখানেও আসেনি। পিউ একটু চুপ থেকে বলল, মোবাইল এনেছিস? এনেছি, দে। তামিম পকেট হাতাতে হাতাতে বলল, রবিনকে ফোন করবি নাকি? পিউ কথাবার্তা এগোয় না, হাতে ফোন পেয়ে ব্যস্ত কল লাগায় রবিনের নাম্বারে। দুইবার রিং হতেই রিসিভ করলো সে। হ্যাঁ বল তামিম, কোথায় তুই? অপ্রত্যাশিত মেয়েলি কণ্ঠে রবিন থমকালো খানিক। স্ক্রিনে একবার চোখ বুলিয়ে শুধালো, কে? আমি কে জেনে লাভ নেই, আগে বল তুই কোথায়। লুকাতে বলেছি বলে কি সত্যি ইঁদুরের গর্তে গিয়ে ঢুকেছিস? রবিন বলল, ও পিউ। তারপর উদ্গীর্ণ হলো কণ্ঠর, লুকাবো না তো কি করব? তোর ধূসর ভাইকে বিশ্বাস আছে নাকি? গতবার আমাদেরই এলাকার এক ছেলেকে মেরে আধমরা করে দিয়েছে। ওই লোকের হাতে পড়ার ইচ্ছে আমার নেই। আমি যদি বুঝতাম তুই ওনাকে গিয়ে নালিশ করে দিবি, বিশ্বাস কর কোনো দিনও তোকে চিঠি দেওয়ার ভুল করতাম না আমি। এখন তার খেসারত হিসাবে আমাকে জান হাতে নিয়ে বসে থাকতে হচ্ছে। পিউ ঠোঁট চেপে হাসলো। গত অর্ধমাস যাবৎ রবিন ছুক করছিল তার পেছনে। তুই সম্বন্ধটা চটজলদি পাল্টে হয়েছিল তুমি, আর আজ ধূসর ভাইয়ের ভয়ে জায়গার গরু জায়গায়। আছিস কোথায়? বগুড়া এসেছি, নানা বাড়িতে। চোখ কপালে তুলল পিউ। কি? একটু আগে আটকে রাখা হাসিটা প্রচণ্ড শব্দে বেরিয়ে এলো এবার। হাসতে হাসতেই বলল, এই সাহস নিয়ে তুই এসেছিলি আমার সাথে প্রেম করতে? ভিতর ডিম, থাক ওখানেই থাক, রাখছি। রবিনার পাল্টা উত্তরের সুযোগ পেল না। পিউ লাইন কেটে ফোন বাড়িয়ে দিতেই তামিম নেত্র শুরু করে বলল, তোদের মধ্যে কি চলছে বলতো? পিউ অনীহ কণ্ঠে বলল, তোর এই বন্ধু কি কিছু চলাচলের আদেও যোগ্য? আমাকে সন্দেহ করলে ড্যাসিং কারোর সাথে করবি। লাইক ধূসর ভাই, বুঝেছিস? পিউয়ের যাওয়ার দিকে আহমক বনে চেয়ে রইল তামিম। এই কথার মধ্যে ধূসর ভাই কোত্থেকে এলো? টিফিনের পর আরও দুটো ক্লাস হয়। প্রথম ক্লাস নেন কবিতা আনাম। 2 মাস হচ্ছে এসেছেন এই কলেজে। হোয়াইট বোর্ডে গ্রামার টুকছেন তিনি, সহজ বিশ্লেষণে বুঝিয়ে দিচ্ছেন সবাইকে। অথচ পিউয়ের মনোযোগ ওই দিকে নেই। তার মস্তিষ্কের প্রতিটি নিউরনে ছুটছে ধূসর ভাইয়ের নাম। মানুষটার হাসি, কথা বলা, তাকানোর ধরন, রাগলে ফুলে ওঠা সেই সরু নাকের ডগা আর কুঁচকে ফেলা ঘন ভুরু দুটো হারাম করেছে ওর রাতের ঘুম। সঙ্গে কেড়ে নিয়েছে সমস্ত ধ্যান জ্ঞান মনোনিবেশ। বোর্ডে লেখা একটা লাইনও খাতায় তুলল না পিউ। উল্টে সাদা পৃষ্ঠা অন্য মনস্কতায় ভরিয়ে ফেলল ধূসর ভাই লিখে। 3 বছর আগের সেই দিনটা এখনো পরিষ্কার ভাসছে তার চোখে। স্পষ্ট মনে আছে ধূসর ভাইয়ের সঙ্গে প্রথম সাক্ষাৎ। একবার উকি দিয়ে দেখেই মানুষটার প্রতি ক্রাশ খেলো মেয়েটা। প্রথমবার শরীরে ছড়ালো বয়ঃসন্ধিকালীন অন্যরকম আলাদা অনুভূতি। এমন চমৎকার পরিপাটি একটা মানুষের সামনে এরূপ সাদামাটাভাবে কিছুতেই যাওয়া যাবে না বলে এক ছুটে ঘরে এলো নিজের। তাড়াহুড়ো করে জামা পাল্টালো, ঝুঁটি বাঁধা চুলগুলো খুলে দিল পিঠে। কপালে টিপ পড়ল, হাতে ডজন খানে কাচের চুড়ি, চোখে কাজল আর ঠোঁট ভর্তি লিপস্টিক মেখে ফের ছুটলো বসার ঘরে। ছোট্ট খাট্ট মেয়েটা লম্বাতে ধূসর পায়ের পাশে ব্যাকটেরিয়ার মতো ক্ষুদ্র হবে ভেবে সুচালো হিল পড়ল পায়ে। সারা ঘরে তখন আত্মীয় স্বজনের ভিড় ঘিরে রয়েছিল ধূসরকে। দেশের বাইরে কেমন কাটলো
শুকিয়ে গেল কেন? খাওয়া দাওয়া করে না? এরকম হাজারটা প্রশ্নের মধ্যেই জবা বেগমের হঠাৎ নজর পড়ল তার ওপর। কি রে পিউ, কোথায় ছিলিস তুই? আয় এদিকে আয়, ভাইয়ের সাথে কথা হয়েছে তোর? পিউ ঢোক গিলে ধূসর ঘাড় ঘুরিয়ে তাকালো তখন। অমনি বরফের ন্যায় জমে গেল সে। দৃষ্টি নয়, যেন সদর্পে ধারালো এক তলোয়ার নিক্ষেপ করেছে ধূসর, যা এক কিশোরী মেয়ের বক্ষ পিঞ্জর এফোর ওফোর করে দেয় গতিতে। মিনা বললেন, দাঁড়িয়ে আছিস কেন? সেজমা ডাকলো না, এদিকে আয়। পিউ ঠাঁই দাঁড়িয়ে তবু পদযুগল যেন চলছে না আসলেই। কিভাবে চলবে? এই যে ধূসর এভাবে চেয়ে রয়েছে, এই গম্ভীর শান্ত চাহনি মারিয়ে সামনে আগানোর সাধ্য আছে কারো? পিউ টেনে হিঁচড়ে পা বাড়ালো। হিল পরার অভ্যাস একদমই ছিল না। নিজের এমন জুতো নেই বলে পুষ্পারটা পড়েছিল, যেটা বেশ ঢিলে হয় গোড়ালিতে। 2 পা হাঁটতে গিয়ে জুতো কাত হলো, আর সে ধপাস করে পড়ে গেল ফ্লোরে। এক ঘর মানুষের মধ্যে ইজ্জতের রফা দফা করতে সেইটুকুই ছিল যথেষ্ট। ঘর ভর্তি মানুষ ভ্যাবাচাকা খেলো। পরের দফায় হু হা করে হেসে উঠল এতে। আর পিউ রাগে দুঃখে আপন মনে ঠোঁট চেপে সংবরণ করল কান্না। কোনো রকম দাঁড়িয়ে জুতো জোড়া হাতে তুলে ফের ছুটল কামরায়। লজ্জায় মাথা কাটা যাচ্ছিল মেয়েটার। যার সামনে সুন্দর দেখানোর প্রয়াসে এত কিছু করলো, তার সামনেই কিনা আছাড় খেলো এমন। ছি! সেই প্রথম আলাপ মনে করে মুচকি হাসল পিউ। দিন যায় মাস যায়, তার ভালোবাসা বাড়ে। এই ভালোবাসা কবে বুঝবেন ধূসর ভাই? হাসছো কেন তুমি? হঠাৎ প্রশ্নে চমকে উঠল পিউ। ধ্যান কাটল ধূসরের। সস ব্যস্ত আশপাশ চেয়ে বুঝলো পুরো ক্লাসরুম তার দিকেই তাকিয়ে আছে। কবিতা আনাম রেগে গেলেন। স্ট্যান্ড আপ! পিউ কাঁচুমুচু হয়ে দাঁড়ালো। তিনি এগিয়ে এলেন। আমি ক্লাস করাচ্ছি আর তুমি হাসছো? হাসার কিছু ঘটেছে এখানে? পিউ মাথা নিচু করে নাড়ালো দুপাশে। তাহলে হাসছিলে কেন? কবিতা আনাম বেঞ্চ হতে খাতা তুলতেই কথা আটকে গেল পিউয়ের। এক হাত চোয়াল ঝুলে পড়ল অমনি। গ্রামারের স্থানে খাতা ভর্তি ধূসর ভাই লেখাটা দেখেই কটমট করে তাকালেন কবিতা। ভয়ে কুণ্ঠায় পিউয়ের চুবুক ঠেকলো গলায়। তিনি রুষ্ট কণ্ঠে বললেন, আউট! এখনই ক্লাসের বাইরে গিয়ে কান ধরে দাঁড়াও, যাও। পিউ মুখ কালো করল। উপায়হীন গুটি গুটি পায়ে ক্লাসের বাইরে এলো। কবিতা আনাম ভেতর থেকে উঁচু কণ্ঠে বললেন, কান ধরো। ঝটপট কানে হাত দিল পিউ। ক্লাস চলাকালীন সে একা করিডোরে কান ধরে দাঁড়িয়ে। পুরো কলেজ দেখছে ওকে, কিন্তু পিয়ের এতেও খুব একটা ভাবান্তর হলো না। ভালোবাসার জন্য মানুষ কত কি করে, আর সে কিনা একটু কান ধরতে পারবে না? প্রায় আধ ঘন্টা যাবৎ দাঁড়িয়ে পিউ। পায়ের পাতায় ব্যথা করছে হালকা। এতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়? সে অসহায় চোখে কবিতা ম্যামের দিকে চাইল। ভদ্রমহিলা একবার দেখলেনও না সেই দৃষ্টি। সম্পূর্ণ মনোযোগে ক্লাস নিচ্ছেন তিনি। পিউ দীর্ঘশ্বাস ফেলল। এক জীবনে এই ধূসর ভাইয়ের জন্য আর কি কি করতে হবে কে জানে। আচমকা মাঠের কোনায় বাইকের শব্দ আসে। এইভাবে ঘাড় ঘুরিয়ে তাকালো পিউ। অসময়ে অপ্রত্যাশিতভাবে ধূসরকে এইখানে দেখেই মেরুদণ্ড সোজা করে ফেলল সহসা। মানুষটা এই সময় এখানে কি করছেন? কার বাইক এটা? ওনার তো বাইক নেই, গাড়ি আছে। পিউ ব্যস্ত ঘুরে গেল, পিঠ ফিরিয়ে দিল ওদিকে। হাঁসফাঁস করে উঠল লজ্জায়। আজকে প্রথম ধূসরের এই অযাচিত উপস্থিতিটায় একটু খুশি হতে পারল না। আসার আর সময় পেলেন না উনি। এই কান ধরা অবস্থায় ওকে দেখলে তো পেস্টিজ যা ছিল তাও শেষ। ধূসরের সাথে আরও একটা ছেলে আছে, মূলত বাইকের আরোহী সেই। দুইজন আশেপাশে না চেয়ে সোজা অধ্যক্ষের কক্ষে ঢুকে যায়। পিউ একবার নড়ে চড়ে দাঁড়ালো। ধূসর বেরিয়ে আসতে আসতে একবার ম্যাম ডাকলেই হয়, তাহলে সে আর ওকে দেখতে পাবে না। বিধিবাম এমন কিছুই ঘটেনি। দেখতে দেখতে ধূসর বেরিয়ে আসে, সাথে অধ্যক্ষ। পিউ ভুলেও ফিরল না ওদিকে, বরং আরও গুটিসুটি মেরে দাঁড়ালো। মাথা নামিয়ে নিল বুকে, প্রার্থনা করলো ধূসর ভাই যেন এইবারও ওকে না দেখুক। কিন্তু হলো না। কজরা পায়ের শব্দ কাছাকাছি টের পেয়ে আস্তে ধীরে চোখ তুলল পিউ। ধূসর সহ বাকিরা এইদিকেই আসতে দেখে সত্যের মতো চুপসে এলো মুখবিবর। অধ্যক্ষ তাকে এভাবে দেখে অবাক হয়ে বললেন, কি ব্যাপার পিউ, কান ধরে আছো কেন? পিউ চোরা নজরে একবার ধূসরের দিকে চায়। বরাবরের মতো শ্যামলা ঘাম জমা কপালে ভাঁজ পড়েছে তার। অধ্যক্ষকে দেখে কবিতা আনাম এগিয়ে এলেন দরজায়। কিছু হয়েছে স্যার?
মেয়েটা এভাবে দাঁড়িয়ে কেন ম্যাম? কোনো সমস্যা? তিনি মুহূর্তে বিরক্ত হয়ে বললেন, পিউ দিন দিন পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ছে স্যার। আমি বোর্ডে যা লিখেছি নোট তো করেইনি, উল্টো হাবিজাবি লিখে খাতা ভরিয়ে ফেলেছে। পিউয়ের বুকটা হু হু করছে চিন্তায়। ভেতরে ভেতরে হতাশ লাগালো। হে আল্লাহ, স্যার বা ধূসর ভাই কেউ যেন প্রশ্ন না করেন আমি কি লিখেছি খাতায়। চাওয়াটুকু কবুল হলো এবার। কথাটা কেউ জিজ্ঞেস করলো না, তবে অদক্ষ কণ্ঠে আক্ষেপ ঢেলে বললেন, সে কি, এরকমটা তো তোমার থেকে আশা করা যায় না পিউ। তোমার মতো ব্রাইট স্টুডেন্ট যদি এরকম করে, বিষয়টা হতাশজনক। পিউ চোখ নামিয়ে আস্তে করে বলল, সরি স্যার। ভদ্রলোক থেমে গেলেন না, পরপরই আউড়ে উঠলেন পিউয়ের সবচেয়ে অপছন্দের লাইন, তুমি ধূসরের বোন। ধূসরের রেজাল্ট তো ব্রিলিয়ান্ট ছিল, তোমারও উচিত সেভাবে আগানো। পিউয়ের মেজাজ বিগড়ে গেল অমনি। মাথা নিচু রেখে বিদিষ্টতায় ভুরু কোঁচকাল। ইচ্ছা হলো ওনার কানের কাছে গিয়ে চেঁচিয়ে বলতে, আমি ধূসর ভাইয়ের বোন নয়, বুঝেছেন আপনি? উনি একের পর এক উপদেশ দিচ্ছেন। সিকদার বাড়ির সকল ছেলে মেয়ে এই কলেজ থেকেই পাস করে বেরিয়েছে। একে তো ভালো কলেজ, আবার বাসার কাছেই। সে অর্থে ধূসরও এই কলেজের প্রাক্তন ছাত্র। পিউ মাথা নত করে দাঁড়িয়ে আছে। অদক্ষ বিরতি নিতেই ধূসরের কণ্ঠ কানে এলো, আমার মনে হয় আপনাদের আর একটু স্ট্রিক্ট হওয়া দরকার। ক্লাসে মনোযোগ না দিলে শুধু কান ধরানোই নয়, প্রয়োজন পড়লে হাফ চেয়ার বানিয়ে রাখা উচিত। পিউ হাঁ করে ওর দিকে চাইল। শত্রু তো তার ঘরেই। কি পাষাণ মানব! কোথায়ও এতক্ষণ দাঁড়িয়ে দেখে মানুষটা কষ্টে মরে যাবেন তা না। আমি এখন আসছি স্যার। আপনি কিন্তু আসবেন। কথাটা ভদ্রলোক গদগদ হয়ে বললেন, আরে নিশ্চয় নিশ্চয়, তুমি নিজে এলে আমন্ত্রণ জানাতে, আমি আসবো না? থ্যাংক ইউ। দুজন করমর্দন সারল। তারপর একটিবার পেছনে না চেয়ে লম্বা পায়ে প্রস্থান নিল ধূসর। পিউ আহত হলো আবারও। কি নির্দয় মানুষ! তার অভিমান হলো। ছোট্ট হৃদয় ভাসমান হলো দুঃখের সাগরে। ভেংচি কাটল কয়েকবার। কবিতা আনাম পিউকে ক্লাসে যেতে বললেন, অমনোযোগিতার হুঁশিয়ারি দিলেন। পিউ হাসি হাসি মুখ করে বেঞ্চে এসে বসে। তানহা কানের কাছে এগিয়ে এলো তখন। ম্যামের চোখ এড়িয়ে ফিসফিস করে বলল, হাসিস কেন পিউ? এভাবে কান ধরে দাঁড়িয়েছিলি, তোর লজ্জা করছে না? পিউ অবাক হয়ে বলল, নিজের কানই তো ধরেছি, লজ্জা করবে কেন? তানহা তবদা খেয়ে যায়, চেয়ে থাকে বোকার মতো। কলেজ কোচিং সব ছেড়ে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায় পিউয়ের। শীতের সময়, বেলাও বেশ ছোট। সাদিপ ফেরে 7টার পরপর। আজকেও তাই। এসে ব্যাগ নামিয়ে রেখে ধপ করে বসে পড়ল সোফায়। যার অন্য মাথায় বসে আছে পিউ। তার চোখ মন দুটোই টেলিভিশনে, মুখ ভঙ্গি সিরিয়াস মনোযোগী। তখনই সাদিপ মাথায় টোকা দিয়ে বলল, সারাক্ষণ টিভি দেখিস, এক গ্লাস পানি নিয়ে আয় যা। বিঘ্ন পেয়ে বিরক্ত হলো পিউ। ভুরু কুচকে ফিরলেও সাদিপের ক্লান্ত সাদাটে মুখ দেখে মায়া হলো। উঠে গেল দ্বিরুক্তিহীন। গ্লাস এনে বাড়িয়ে দিল ওর দিকে। নেওয়ার সময় সাদিপ তাকালো, সাথে হাসলো চমৎকার করে। জবাবে পিউ মৃদু হাসে, আবার এসে বসলো পূর্বস্থানে। সাদিপকে পানি দেওয়ার কাজটা আজ নতুন নয় ওর। ঠিক 7টায় তার প্রিয় সিরিয়াল শুরু হয়। পিউ হাঁ করে থাকে টিভির দিকে। সাদিপ ফিরে আদেশ ছোড়ে, যা পানি নিয়ে আয়। তাতে আশেপাশে লোক থাকুক বা না থাকুক, হোক সে চোখের সামনে বা রুমে, সেখানে থাকলেও ওর নাম ধরে সাদিপ ডেকে আনবে। তারপর সুন্দর করে হেসে বলবে, এক গ্লাস পানি। পিউ দীর্ঘশ্বাস ফেলে প্রতিবার। এই একই কাজ যদি ধূসর তাকে দিয়ে করাতো। কিন্তু না, সে তো ভুল করেছেও দেখে না ওকে, পাশে আছে না কি নেই। যে মানুষ খেয়ালই করে না, সে ডেকে এনে পানি চাইবে কেন? সাদিপ পেশায় একজন চাকদা রোড অ্যাকাউন্টেন্ট। সবে সবে চাকরি নিয়েছে একটা নামিদামি কোম্পানিতে। অল্প সময়ে সামান্য কর্মচারী থেকে পদোন্নতি পেয়েছে ম্যানেজারের পোস্টে। আর এতেই সে হয়ে উঠল পরিবারের চোখের মণি। যদিও ছোট থেকে সে বাধ্যগত সন্তান, কখনো বড়দের সাথে ঠোঁট মিলিয়ে তর্কে নামার রেকর্ড নেই। প্রথম দিকে অবশ্যই ব্যবসায় বসার চ্যাপ্টারটা তাকেও দেওয়া হয়েছিল, কিন্তু নিজের চেষ্টায় তার এই উন্নতি দেখে কেউ আর বিশেষ কিছু বলেনি। আর যাই হোক,
ধূসরের মতো তো আর বকে যাচ্ছে না। ধূসরের চেয়ে সাদিপ বেশ কয়েক বছরের ছোট। পিঠাপিঠি বলে মিলো পোগার। বাড়িতে দুই ছেলেকে নিয়ে এমন দুই ধরনের মাতামাতিটা তাদের সম্পর্কে কিন্তু বিশেষ প্রভাব ফেলে না। মানুষ হিসেবে সাদিপ শান্ত, ধীর স্থির, হাসি খুশি। উল্টো দিকে ধূসর বাউন্ডেলে বেপরোয়া, অশান্ত গোছের। আর এই নিয়েই বাড়ির কর্তাদের যত চিন্তা, বিশেষ করে আমজাদ সিকদারের। তার পরিবারের বড় ছেলে ধূসর, জাতিগোষ্ঠীর ছেলে মেয়েদের ভেতরে সবথেকে ব্রিলিয়ান্ট বয়, যার প্রতিটা শিরায় ব্যবসা সামলানোর মতো বিচক্ষণতা, বুদ্ধি রয়েছে। এরকম একটা রত্ন বিপথে যাচ্ছে, ক্রমশ আমজাদ মেনে নিতে পারছেন না। হাজারবার বারণ করলেও ধূসর মাথা দোলায়, সায় দেয় ক্ষণিকের, কিন্তু আদেও রাজনীতি ছাড়ার নাম নেয়নি কোনো দিনও। আমজাদ বুঝে গিয়েছেন ওকে আর ফেরানো যাবে না। সাদিবকে নিয়ে বাপ চাচাদের যেমন গদগদ ভাব, ধূসরকে নিয়ে এই একই অবস্থা গৃহিণীদের। মিনা বেগম এক প্রকার অন্ধ তার প্রতি। বাইরের লোক, বাড়ির লোক মাঝে মধ্যে ভুলে বসে ছেলেটা আসলে কার, রুবাইদা নাকি মিনার। ধূসর নিজেও মিনার নাওটা। খাবার চাওয়া থেকে শুরু করে যে কোনো কিছু মাকে কম, বড় মাকে হাঁক ছাড়ে ও। বাড়ির প্রতিটা মানুষকেই সে ভালোবাসে, বাসে না শুধু পিউকে। অথচ ওই তার এক ফোঁটা ভালোবাসা পাওয়ার জন্য সর্বক্ষণ মরিয়া যায়। পিউয়ের ভাবনার মধ্যেই সাদিপ চটপট ভঙ্গিতে গ্লাস ফাঁকা করল, ওর দিকে এগিয়ে দিল ফের। পিউ বলল, আপনার খুব তাড়াতাড়ি বিয়ে করা দরকার সাদিপ ভাই। সাদিপ ভুরু কুঁচকে বলল, কেন? এই যে আপনাকে পানি দিতে গিয়ে আমি সিনেমার কত কিছু মিস করে ফেলি। একটা ভাবি থাকলে এটা আর হবে না। সাদিপ কেমন করে হাসলো, কালো ব্যাগটা হাতে তুলে উঠে দাঁড়ালো রুমে যাবে বলে। এক পা বাড়িয়ে ফেরত এলো আবার। পিয়ের দিকে চাইলো, কণ্ঠ খাদে নামিয়ে বলল, এই রহস্য একদিন বুঝবি পিউ, আর একটু বড় হ, তারপর বলবো। চলে গেল সে। পিউ কৌতূহল নিয়ে দাঁড়িয়ে রইল এমন। 18তে পা দেবে সামনে, আর কত বড় হবে ও। ধূসরকে সকালে নাস্তার টেবিল ছাড়া পাওয়া যায় না। ও খুব কম খেতে বসে সবার সাথে। দুপুরে বাড়ির লোক ছড়িয়ে ছিটিয়ে থাকে, রাতে ফেরে খাওয়া দাওয়ার পর। অবশ্য এই রুটিন বিগত কয়েক দিনের। তাদের দলের মেয়র নির্বাচন সামনে, সেই নিয়ে ধূসরের চিরন্তর খাটাখাটি ছোটাছুটি। আজ শুক্রবার, একমাত্র সাদিব ছাড়া বাকি সকলের ছুটির দিন। ধূসর ওই দিনই বাড়ি থাকে না। এর কারণ বাপ চাচাদের সামনে না পড়ার চেষ্টা। পড়লেই তাদের এক প্রশ্ন, ব্যবসায় জয়েন করবে কবে, আর কত রাজনীতি করবে। এবার এসব ছাড়ো, বাক্যগুলো সব থেকে বেশি বলেন আমজাদ সিকদার। রাজনীতির সঙ্গে তার যোজন যোজন দূরত্ব। সেখানে বাড়ির বড় ছেলে এই নিয়েই পড়ে থাকুক তিনি চান না। কিন্তু ধূসর প্রতিবারই আলগোছে প্রশ্নগুলো এড়িয়ে যান, না সঠিক সুরাহা দেয়, না যায় তর্কে। এইসব বাড়ির বহু পুরনো কাসন্দি, যার নড়াচড়ায় প্রতিটা সদস্য এখন বিরক্ত, হতাশ। আর তাই ধূসর খেতে বসে কর্তারা বাড়ি ছাড়লে বা বন্ধের দিন, সবার খেয়ে ওঠার পর। না মুখোমুখি হবে ওনাদের, আর না ওনাদের প্রশ্নের। পিউ হুটোপুটি করে এসে নাস্তার টেবিলে বসলো, বড় যত্ন আর আশা নিয়ে পাশের চেয়ারটা খালি রাখলো প্রিয় মানুষটার জন্য। ধূসর ভাই আসবেন, বসবেন এখানে। রাদিফ অপ্রাণ চেষ্টা করলো ওখানে বসতে। পিউ কিছুতেই দিল না, না মানে না। মিনা ধমকালেন, পুষ্প চোখ পাকালো, কিন্তু পিউ অটল, স্থির তার সিদ্ধান্তে। ধূসরের পাশে বসে থাকার অল্প সময়ের একটু অনুভূতিও তার কাছে বিরাট কিছু। এই অনুভূতি কি কাউকে বলে বোঝানো যায়? কিন্তু প্রতিবারের মতো আজকেও অঘাত হলো মেয়েটা। কথাবার্তা ছাড়াই সাদিপ ধুম করে বসে পড়ল সেখানে। পিউ চেয়েও নিষেধ করতে পারেনি, কিন্তু মনে মনে ভীষণ খেপল ওর ওপর। ওই মানুষটাকে নিয়ে আর পারা যায় না। এতগুলো চেয়ার ফাঁকা, এখানেই বসতে হলো। পিউ কপালে ভাঁজ সমেত চুপ করে রইল। বিষয়টা চোখে পড়ল পুষ্পর। বলল, তুই কি এতক্ষণ সাদিপ ভাইয়ের জন্য চেয়ার ধরে রেখেছিস? পিউ না বলতে গিয়েও খেয়াল করলো সাদিপ ওর দিকে চেয়ে আছে। মুখের ওপর না শুনে যদি কষ্ট পান, তাই দুই পাশে নাড়াতে চাওয়া মাথাটা সবেগে ওপর নিচে দোলালো সে। বোঝালো হ্যাঁ। সাদিপ মুচকি হেসে চায়ের কাপে চুমুক দেয়, অথচ খুশির প্রকোপে পিউয়ের থমথমে মুখটা দেখতেই পেল না।
মিনা বেগম পরোটা সেকে প্লেট ভরে নিয়ে এলেন। সুমনা তার থেকে একটা নিয়ে ছোট্ট ছোট্ট টুকরো করে ছিঁড়লেন। পাশেই চেয়ারে দুপা উঠিয়ে বসে রিক্ত। পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য সে। বয়স মাত্র 6 হলেও পাকা মতে এগিয়ে। জবা বেগম মিনাকে বললেন, আপা তুমি এখন বসো, আমি বাকিটা সামলাই। তিনি ঘাড় নাড়ালেও বসলেন না। একই রকম কাজে ব্যস্ত তখনও। বাড়ির বড় বউ হওয়ায় কাঁধে দায়িত্বটা চওড়া চাপ। এমন নয় যে কেউ চাপিয়ে দিয়েছে। মিনা বেগম যা করেন স্বইচ্ছায়, সংসারের প্রতি ভালোবাসায়। কাজ ব্যতীত 2 খণ্ড বসতে পারেন না। তিনি পুরো টেবিলে একবার চোখ বুলিয়ে বললেন, এ কি ধূসর, এখনো আসেনি? রান্নাঘর থেকে রুবাইদা উত্তর দিলেন, রাত করে ফিরেছে আপা, ঘুমাচ্ছে মনে হয়। মিনা পুষ্পকে বললেন, এই যা তো, ওকে তোল গিয়ে। কত বেলা হলো, খাবে না ছেলেটা? পিউ চকিত চাইল, ফটাফট বলল, আপু থাক, আমি যাচ্ছি। কারো কোনো উত্তরের আগেই ছুট লাগালো সে। দূরত্ব কদম দেখে সুমনা সাবধান করলেন, আস্তে আস্তে পড়ে যাবি। কে শোনে কার কথা? পিউ এক দৌড়ে ধূসরে ঘরে ঢুকলো। উত্তেজিত হস্তখানার ধাক্কায় চাপানো দৌড়বাড়ি খেলো দেওয়ালে এসে। পিউ ভয় পেয়ে বিছানার দিকে তাকায়। না, ধূসর তখনও নিদ্রায়। মুখ ফুলিয়ে স্বস্তির শ্বাস ফেলল সে। যাক, আওয়াজে ঘুমটা ভাঙেনি। ধূসর উপুর হয়ে ঘুমাচ্ছে। নিঃশ্বাসের শব্দ জোরালো, কোমর অবধি টানা কম্বলে। তার শ্যামলা পিঠ উন্মুক্ত। পিউ আস্তে ধীরে এগোয়, কাছাকাছি যায়। বিছানা ঘেঁষে ফ্লোরে হাঁটু ভেঙে বসে। তারপর গালে হাত দিয়ে চেয়ে থাকে ধূসরের শক্তপোক্ত চিবুকের দিকে। ইস কি দারুণ দেখতে উনি! আচ্ছা, কেন সাদিপ ভাইকে সুন্দর বলে সবাই? তারা কি ওর চোখ দিয়ে কখনোই ধূসর ভাইকে দেখেনি? এই যে মানুষটা ঘুমিয়ে আছে, এতেই যেন সৌন্দর্য কমেনি তার নিপুণতা। মনে হচ্ছে সম্মুখে পৃথিবীর সবথেকে শোভিত পুরুষটা শুয়ে। পিউ সন্তর্পণে হাত এগোলো, এলোমেলো করে দিল ধূসরের মাথার চুল। মিহি কণ্ঠে মিষ্টি করে ডাকলো, শুনছেন? উঠুন, সকাল হয়েছে তো। ধূসর নড়ে উঠল, চোখ মেলল না। উপর থেকে সোজা হয়ে শুলো আবার। তন্দ্রাচ্ছন্ন ভগ্ন স্বর জানালো, পড়ে। পিউ মুচকি হাসলো অভিনিবিষ্টের ন্যায়। চেয়ে থেকে বলল, আচ্ছা ধূসর ভাই, সারা জীবন আপনাকে এভাবে ঘুম থেকে তোলার দায়িত্বটা আমাকে দিতে পারবেন না? আমি আমার এই নরম হাত দিয়ে প্রতি ভোরে আপনার জন্য চা বানাবো, তারপর রুমে এসে আলতো করে ছুঁয়ে দেব আপনাকে। পৃথিবীতে যত রকম মধু পাওয়া যায় সব আমার কণ্ঠে মিশিয়ে ডাকবো। ওগো শুনছো, তোমার জন্য চা এনেছি, উঠবে না? ঘুমে জুবুথুবু ধূসরের জবাব এলো না। এত গভীর ঘুম দেখে পিওর মাথায় দুষ্টুমি ভর করে। ঠোঁট টিপে আরেকটু এগিয়ে বসলো ও। তর্জনী তুলে কপালে ছোঁয়ালো ধূসরের। নাক ছুঁয়ে ছুঁয়ে টেনে নামানোর মধ্যে আচমকা আঙুলটা খপ করে ধরে চেপে বসলো ধূসর। পিউ চমকে উঠল আতঙ্কে, চাইল ওর দিকে। ধূসর চোখ মেলেছে, দুর্বোধ্য চাহনি এই দিকেই। পিউ ঢোক গিলল, বিড়বিড় করল, পিউ রে, এবার তুই গেলি।